সেনা প্রধান হচ্ছে হাসিনার একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব। এরই মাঝে লেখালেখি হচ্ছে সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল একটি বৈঠক হয়েছে। বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে আর্মি ক্ষমতা দখল করবে। এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আর্মি ক্ষমতা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে, এতজন আওয়ামী লীগের যা প্রচার করতেছে যে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার চলে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহর এক পোস্টে কেঁপে উঠল সেনা সদর। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দেশ জুড়ে তোলপাড়। এদিকে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেনাবাহিনীকে হুমকি দেয় ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের গুঞ্জন। অপরদিকে দেশের সেনা শাসন জারির জোর গুঞ্জন নিয়ে সাংবাদিক কনক সরোয়ারের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার ল্যাজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবস্থায় বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশের ফেরাউনের পরে নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিকে দেবে না। দেওয়া হবে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দার কাশেম বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উড্ডু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরে এনে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা, যে সকল বেশ্য বেহায়ারা গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দিব না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কার্ড খেলতেছে।
হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে আমরা বলছি, আপনারা রাস্তায় থাকেন, সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না, তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না। রাজপথে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে, তাদের বক্তব্যে দেশ চলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে কেয়ারটেকার কিভাবে গঠিত হবে। তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে, শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না, বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে। আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো, সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে, মজলুমকে আটক করবে না, রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না। বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে। এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ, রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ, যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন, এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না, র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন, পাড়ায় মহল্লায় প্রতিহত করেন, আওয়ামী লীগের কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কায়েম হয়েছে, শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে। আপনারা দর্শক, শেষ রাতের চমকপ্রদ খবর, এরই মাঝে লেখালেখি হচ্ছে সেনানিবাসকে উড়িয়ে দিতে চাওয়া সেই ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন। আদতেই কি ঘটলো? ব্যারিস্টার ফুয়াদকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তার সঙ্গে যে 15-20 জন ছিলেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, নাকি তাদেরকেও একই অপরাধে গ্রেপ্তার করা হবে, সেই আলোচনা এখন শুরু হবে। ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কি হলো? শেষ পর্যন্ত সেনাবাহিনীর যে চুপ থাকার কথা আমরা বলছিলাম, ঠান্ডা মাথায় পরিস্থিতি ট্যাকেল দেওয়ার কথা যেটা বলছিলাম, তার একটা ঠান্ডা মাথার একটা ব্যাপার বোধহয় পরিলক্ষিত হতে চলেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ যদি সত্যি অ্যারেস্ট হন, তাহলে তাকে অ্যারেস্ট করার যে দাবিটা চতুর্দিকে উঠছিল, সেই দাবি এবার বাস্তবায়িত হলো। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদন বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক পন্থের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, 11 মার্চ দুপুর 2:30 নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে 22 মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টা আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে, সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আন্দোলন এবং
পলিটিক্যাল জায়গা, দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। লিলি হালাল বিউটি শপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দর্শক, জরুরি একটি অনুষ্ঠান, খুবই সংক্ষিপ্ত এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিলতার দিকেই যাচ্ছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা নতুন যেই রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট, পরবর্তী সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের ভিডিও বক্তব্য এবং সার্জিস আলমের আবার ফেসবুকের সেটাকে ক্লারিফাই করার চেষ্টা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল পরিস্থিতিতে আছে। এর মধ্যে আমাদের সেনাবাহিনীর ভেতরে গতকাল অর্থাৎ 23 মার্চ সকাল দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। 12:50 থেকে 3টা পর্যন্ত একটি বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর আমি যতটুকু দেখলাম যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 8 জন মেজর জেনারেল দীর্ঘ বৈঠক করেছেন এবং সেখানে আরো অন্যান্য পর্যায়ের কর্মকর্তারাও ছিলেন। এবং আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই, আমি এই যে সোর্সে পেয়েছি, আমি এই সোর্সকে বিশ্বাস করি। সেই সোর্সের তথ্য মিথ্যা হয় না। এটি একটি গোয়েন্দা সংস্থার আজকের যে বৈঠক, সেই বৈঠকের প্রেক্ষিতে এই রিপোর্টটি তারা পাঠিয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্টটি, সেই রিপোর্টের প্রথমেই বলা হচ্ছে যে বিষয় হচ্ছে বাংলাদেশ সেনা সদর দপ্তরে হাই প্রোফাইল সভা। আজ 23 মার্চ 2025 দুপুর 12:50 থেকে 3:05 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় এবং এটি হচ্ছে সেনা সদরের ভেতরে যেটাকে বলা হয় কমান্ড সেন্টার। সেই কমান্ড সেন্টারে জরুরি কিছু হলেই এই কমান্ড সেন্টারে সবাই সমবেত হন। হচ্ছে সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, বেশ কয়েকজন জেনারেল কমান্ডিং অফিসার জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম, 55 ও 66তম পদাতিক ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। হচ্ছে সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সভায় এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা করা হয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছিল। বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় যে 24 মার্চ 2025 সকাল 10:30 অর্থাৎ আগামীকাল সকালে বাংলাদেশ সময় সকাল 10:30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দেবেন। অর্থাৎ আপনাদের মনে আছে অগাস্টের 3 তারিখে যে ভাষণটি তিনি দিয়েছিলেন, যে দরবারটি তিনি করেছিলেন, সেরকমই একটি প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল সকাল 10:30টায়। হচ্ছে সূত্র নিশ্চিত করে যে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। লক্ষ্য রাখুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আসছি পরবর্তীতে। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। রাজনৈতিক কর্মকাণ্ড, সমাবেশ এবং সভা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিলতার দিকে যাচ্ছে। এই পড়ছিলাম, কারণ আমি আসলে ইংরেজি থেকে এটাকে অত্যন্ত এইমাত্র পেলাম, পেয়ে আপনার এটাকে আসলে এত না করে আপনাদের বোঝার সুবিধার্থে একটু গুগলে ট্রান্সলেট করে নিয়েছি অন্য সফটওয়্যারে। তো পরিস্থিতি যদি আমরা একটু আলোচনা করি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবো সেটি হচ্ছে স্টেক হোল্ডাররা গ্রিন সিগন্যাল দিয়েছেন জরুরি অবস্থা জারির জন্য। আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে। এখন দর্শক, প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা কি সেনাবাহিনী জারি করতে পারে? জরুরি অবস্থা জারি করে হচ্ছে সরকার, বিশেষ করে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি চুপ্পু যেখানে বসা, এখানে চুপ্পুর সাথে কি কোনো বিষয় এখানে কাজ করছে, মানে আমার একটু সন্দেহ হচ্ছে। কারণ সেনাবাহিনী তো আসলে জরুরি অবস্থা জারি করতে পারে না। সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে, সেনা শাসন জারি করতে পারে সকল কিছু বন্ধ করে দিয়ে। কিন্তু সেক্ষেত্রে কি চুপ্পুর গোপন সিগনালে এই জাতীয় কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে? এই যে জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ডক্টর ইউনূসের কি এই বিষয়টি অবগত আছেন?
ডক্টর ইউনূসকে কি এই যে জরুরি অবস্থাকালীন যে সরকারের কথা বলা হচ্ছে, তারা বাংলায় বলছেন জাতীয় জরুরি সরকার গঠন, জাতীয় জরুরি সরকার। সেনাবাহিনী জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে জানালেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যেন কখনো মনোবল না হারায়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। রোববার সন্ধ্যায় ঢাকার সেনানিবাসে সেনা মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় সেনাপ্রধান জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরো বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান, দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।